Honor or Huawei, ek ghore nai, but this phone deserves your attention bhai. This is the Honor X9a 5G. Honor তরফ থেকে একটা মিড রেঞ্জের কন্টেন্ডার। তো আজকে আমি অনারেবল ইমন আপনাদের সামনে চলে আসলাম এই Honor X9a 5G এর একটা ফুল রিভিউ নিয়ে এন্ড আপনারা দেখছেন ATC অর্থাৎ আসল টেক চ্যানেল। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সর আনবক্সিং টেককে এত সুন্দর একটা ডিভাইস প্রোভাইড করার জন্য। তাদের কাছে এই ডিভাইস সহ নানান ধরনের স্মার্টফোনস, অ্যাক্সেসরিজ, গ্যাজেটস, ক্যামেরা, ড্রোন অনেক কিছু পাওয়া যায়। তো চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপটি, তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট। চায়না ইউএস এর কোল্ড ওয়ার নিয়ে আপনারা সবাই টুকটাক জানেন, বাট যদি কেউ ভুলে যেতে থাকেন তাহলে আসেন একটু রিক্যাপ করি। আমাদের আমেরিকার ভাইয়ারা চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলোর উপর তথ্য চুরির একটা অভিযোগ আনে, আর তাতেই তারা হারিয়ে ফেলে তাদের গুগল, কোয়ালকম এগুলার অ্যাক্সেস। এরপর হুয়াওয়ে সেল করে দেয় অনরকে, অনরের উপর থেকে তখন উঠে যায় ব্যান ইস্যু, আর এইসব কাহিনীর পরেই অনর মার্কেটে চলে আসছে তাদের খেলা দেখাতে। যেহেতু বহুত দিন পর গুগলের লাইসেন্স হাতে পেয়েছে, কেমন করেছে তাও একটা দেখার বিষয়, তাই শুরু করছি সফটওয়্যার নিয়ে। এতে আছে অ্যান্ড্রয়েড 12 অন টপ অফ ম্যাজিক ইউআই 6.1, আর এর ইউআইটা বেশ স্মুথ, কোনো প্রকার আজেরা অ্যাপ বা ব্লোটার আমরা পাইনি, বেশ ক্লিন আর মিনিমালিস্টিক ছিল। তবে নিজের মন মতো কাস্টমাইজ করে নেবারও সুযোগ রেখেছে তারা। গুগলের সকল প্রকার সার্ভিস আছে এতে, গুগল ম্যাপস, প্লে স্টোর, ফুড প্যান্ডা, পাঠাও, উবার, এভরি অ্যাপ যা আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করি সব ইউজ করা পসিবল ছিল। সফটওয়্যারের সাইড থেকে যে মাথা ব্যথা ছিল সেটা কিন্তু থাকছে না আর। মেবি অনর ক্যান বি দ্য নেক্সট হুয়াওয়ে, ইউ নেভার নো। আর অনর হুয়াওয়ের জায়গাটা নিতেই পারে, কারণ এই ফোনটার বিল্ড কোয়ালিটি হুয়াওয়ের কথা মনে করা দেয় আমাদেরকে, অ্যান্ড মনে করা দেয় এর প্রিমিয়ামনেস। অ্যালুমিনিয়াম বডি ফ্রেম আর সেই সাথে কার্ভ ডিসপ্লে প্রিমিয়ামনেসটা ভালোই বাড়ায় দিছে। আর এই পুরো প্যাকেজের ওজন হচ্ছে মাত্র 175 গ্রাম। এটার হ্যান্ড ফিল জাস্ট মন কেড়ে নিয়েছে আমার। আর পাতলা জিনিসটা অনেক স্টার্ডি, মানে চাপটাপ দিলেও ভাঙবে না টাইপ একটা ফিল দিচ্ছে। আর সেই সাথে এর পোর্টসও বাটনসও আছে একদম জায়গা মতো। আর এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। সেন্সরের পজিশনিংটা একটু নিচে, যার কারণে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগছে পজিশনটা। বাট স্পিড হচ্ছে যে ডিসেন্ট, খুব বেশি ফাস্টও না আবার খুব বেশি স্লো না, মানে মিডিওকার লেভেল একটা পারফরমেন্স ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের। তবে ডিজাইনের ক্ষেত্রে এটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এর রিং আকারের ক্যামেরা হাউজিংয়ের জন্য। অনেকের কাছে এই ক্যামেরা হাউজিংটা অনেক সুন্দর লাগছে, যেমন আমাদের রাফিদের কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগছে। আর আমাদের লাবিব বলছে যে এখানে এসে কোনো ইউএফও ল্যান্ড করছিল আর সেটার মার্কটাই রেখা গেছে। তো বুঝতেই পারতেছেন যে ডিজাইন নিয়ে আমাদের অফিসের পোলাপাইন দুই ডিরেকশনে দুই ভাগে ডিভাইড হয়ে গেছে। বাট আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আপনাদের মতামতটা নিয়ে একটু জানতে পারবো। বাট পার্সোনালি আমার কাছে এটা আমারই ভালো লাগে না, মানে ব্যাক পার্টটা। কিন্তু বলতে হবে যে এই ডিজাইনটা আমাদের মধ্যে একটা নোস্টালজিয়া ট্রিগার করে দিচ্ছে, কারণ আমরা আগে যে যারা হুয়াওয়ে দেখে অভ্যস্ত, স্পেসিফিকলি আমরা যেহেতু হুয়াওয়ের এতগুলো ভিডিও করছি, তো আমাদের জন্য এই ডিজাইনটা আসলে খুব বেশি নোস্টালজিয়া ট্রিগার করে। মানে ফোনটা এত পাতলা যে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি শুধু ডিসপ্লেটা হাতে ধরে আছি আর কিছুই নেই। 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। এই ফোনের স্পেশালিটি হচ্ছে এর ডিসপ্লে। অনরের প্রমোশন মতে এই ফোনের ডিসপ্লে অনেক স্ট্রং, এটা দিয়ে আপনি ম্যাকেডেনিয়া নাটস বাড়ি মেরে ভাঙতে পারবেন। আর আমরা রিসার্চ করে দেখলাম যে আরে ব্যাপারটা তো সত্যি, তাই আমরা আর ভাঙাভাঙিতে যাই নাই, ওদের দেখে বুঝে গেছি ব্যাপারটা যেটা কাজ করে। আর ডিসপ্লের এত বেশি শক্তি দিয়ে কি হবে যদি ভালো মতো কন্টেন্টই দেখতে না পারে মানুষ। অ্যামোলেড ডিসপ্লে তাই কালারগুলো বেশ পপটাপ আর বেশ সুন্দর লাগে দেখতে। এছাড়া শার্পনেস, কন্ট্রাস্ট লেভেল একদম ঠিকঠাক আছে, ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাক ছিল বলা যায়। আর ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে সর্বোচ্চ 800 নিটস। ইনডোরে কোনো প্রকার ইস্যু হবে না, বাট বাইরে এক্সট্রিম হার্শ কন্ডিশনে মাঝে মাঝে একটু প্যারা খেতে পারেন। আর ডিসপ্লে চারোদিকে বেজিলের পরিমাণ ছিল খুবই কম, আর চারোদিকেই এই বেজিলের পরিমাণটা ছিল সমান, বেশ সিমেট্রিক্যাল একটা ব্যাপার স্যাপার। সেজন্য এতে মার্ভেল অ্যান্ড ডিসির মুভিগুলো বেশ এনজয়েবল ছিল। তবে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হওয়ায় একটু খারাপ লেগেছে, স্টেডিও হলে ব্যাপারটা আরও বেশি জমতো। তারপরও এই স্পিকারটা ছিল ডিসেন্ট। আর নেটফ্লিক্স ইউজারদের খুব একটা চিন্তা করতে হবে না, কারণ ওয়াইড ওয়াইন L1 এর সার্টিফিকেশন আছে এতে। আর আপনি যদি কোনো সিরিজ বিঞ্জ ওয়াচ দিতে চান তাও পারবেন। 8, 10, 12 যত ঘন্টা আপনি বিঞ্জ ওয়াচ করেন না কেন, এটা টিকে থাকবে এর 5100 mAh এর ব্যাটারির জন্য। আর অনরের মতে এই ব্যাটারি সাইডে প্রচুর ইমপ্রুভমেন্ট এনেছে এতে। আর আসলে ব্যাপারটা সত্যি ছিল, লাবিবকে টানা 2 দিন ব্যাকআপ দিয়েছে এটা বিনা চার্জে। ও কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্স ইউজার, আর এই মডেলটা কিন্তু এমনিই ব্যাটারি কিং। তো সেই অনুসারে অনর আসলেই হেড টু হেড টক্কর দিয়েছে। আমি জানি না অনর কি করেছে, তবে এর ব্যাটারি ব্যাকআপটা সত্যি ছিল আউটস্ট্যান্ডিং। বক্সে থাকা 40 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের আশেপাশে। আর আমার পরনে এই টি শার্টটা, যেটা পরার পর আমার বয়স 5 বছর কমে গেছে, সেটা যদি আপনারা কিনতে চান তাহলে গো টু Fabrilife। তাদের কাছে এই টি শার্ট সহ নানান ধরনের অস্থির টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট অনেক কিছু পাওয়া যায়। সো গো চেক দেম আউট, অ্যান্ড ATC 10 কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এখন পর্যন্ত ফোনটা দেখে মনে হচ্ছে না যে ফোনটা খুব ভালো, কিন্তু প্রত্যেকটা গল্পের মতো এখানেও একটা টুইস্ট আছে। হুয়াওয়ে যখন এককালে মার্কেটে ছিল তখন তাদের কাস্টমার অ্যাট্রাক্ট করার ফর্মুলা ছিল দুইটা, এক ছিল ফটোগ্রাফি অ্যান্ড সেকেন্ডলি পারফরমেন্স। তো
তো ফটোগ্রাফি দিয়েই আমরা শুরু করি। ক্যামেরা সেকশন নিয়ে একটু কথা বলা যাক। ক্যামেরা রিংয়ের ভেতরে 3টা লেন্স আছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর আমাদের সবার প্রিয় 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এই লেন্সটা হচ্ছে যে সেই লেন্স যেটা বাপমার ভাষ্য মতে খুব একটা কাজে আসে না, মোট কথা আকাইমা। মেইন ক্যামেরা দিয়ে দিনের বেলায় মোটামুটি ভালো ছবি তুলতে পারে। কালার, ডিটেলস, শার্পনেস, কন্ট্রাস্ট লেভেল এগুলো ঠিকঠাকই ছিল। এটা ট্রাই করে ক্লোজ টু ন্যাচারাল রাখার। HDR, শ্যাডো এরিয়া হ্যান্ডেল, হাইলাইটেড এরিয়া হ্যান্ডেল এগুলো খুব ভালো মতোই প্রসেস করতে পারতেছে, তবে ছবিগুলো তুলতে একটু ভালোই সময় লাগে। ছবি তুললেন, তারপর ছবিতে ঢুকে দেখবেন প্রসেসিং হচ্ছে, তারপর ছবিটা ঠিকঠাক হয়ে আসবে। এটা বেশ অ্যানোয়িং ছিল। এছাড়া এর মেইন ক্যামেরা বেশ স্যাটিসফাইং ছিল। আপনার ডে টু ডে লাইফের প্রতিটা মুহূর্ত ক্যাপচার করতে পারবে, মেজর কোনো ইস্যু নাই। রাতের বেলা এই মেইন ক্যামেরা ডিসেন্ট পারফর্ম করে। ছবিতে নয়েজ আর গ্রেইন দেখা যায়। নাইট মোডে ছবি তুললে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। ছবিতে আলোর পরিমাণ, ডিটেলস, শার্পনেস বাড়ে। তবে ইস্যু হচ্ছে এটা নাইট মোড দিয়ে ছবি তুলতে 5 থেকে 7 সেকেন্ডের মতো সময় লাগে। দিস ইজ রিয়েলি অ্যানোয়িং। স্টিল সাবজেক্টের ছবিতে তেমন কোনো ইস্যু নেই। মুভিং অবজেক্টের ছবি তুলতে গেলে একটু প্যারা লাগে প্রচুর। পোর্ট্রেটের ছবিগুলো ডিসেন্ট, ব্লারের পরিমাণটা একটু বেশি লাগে, তবে পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলেন। যত চেষ্টাই করি পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে ফেলবেই। আলট্রাওয়াইড লেন্সের ছবিগুলো সফট টোনের, ডিটেলস আর শার্পনেসের পরিমাণও কমে যায় অনেকটা। দিনের বেলা এই লেন্স চলার মতো ছবি তোলে, আর রাতের দিকে এটাকে খুব একটা কাজে লাগাইতে পারিনি। আর সবশেষে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে যা তোলা যায় সেটা স্ক্রিনের সামনে আসবে, দেখে নেন। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো আর সুন্দর ক্রিস্পি ছবি তুলে। ছবিগুলো ডিটেলস, শার্পনেস অন পয়েন্টে ছিল। পোর্ট্রেটের দিকে তাকালে ডিসেন্ট ছবি তোলে, সেই সাথে এর এইচ ডিরেকশনও মোটামুটি ঠিকঠাক আছে। ভিডিও সেকশনের সর্বোচ্চ 1080p 30 fps রেকর্ড করা যায়। কোনোটাতেই নেই কোনো প্রকার স্টেবিলাইজেশন, তবে টুকটাক কাজের জন্য এটা যথেষ্ট ক্যাপাবল। ডেলি ইউসেজে প্যারা নেই। সত্যি বলতে ক্যামেরা থেকে এই ফোনটা নিয়ে আমাদের এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল, তো ক্যামেরাতে কাইন্ড অফ লেট ডাউন করছে এটা আমাদেরকে এবং আমার ফুল টিমরে। আর তার থেকে বড় কথা হচ্ছে ভিডিও সেকশনে মাত্র 1080p 30 fps। এই ফোনটার প্রাইস এখন মার্কেটে রাফলি 45,000-এর মতো, অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $350 মতো। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে এই ফোনটা জাস্ট 1080p 30 fps-এ শ্যুট করে। নো 4K ভিডিও রেকর্ডিং অ্যান্ড নো স্টেবিলাইজেশন। সো বুঝতেই পারতেছেন যে ব্যাপারটা আসলে খুব স্যাড যে এটার ভিডিও রেকর্ডিংয়ে অ্যাটলিস্ট একটু ফোকাস দেওয়া দরকার ছিল, যেটা তারা দেয় নাই। সত্যি বলতে যেহেতু একটা Huawei সিস্টার কনসার্ন অনারের দ্বারা একটা বানানো ফোন, সো ক্যামেরা থেকে এক্সপেকটেশন ছিল যে ক্যামেরাতে তারা অ্যাটলিস্ট বেটার কিছু দেখাতে পারবে, তো সেখানে এটা একটা লেট ডাউন ছিল। আহামরি জোস একটা পারফরমেন্স দেখাতে পারেনি যদি আমরা প্রাইসের সাথে কম্পেয়ার করি। প্রাইস কিন্তু এটার দাম হচ্ছে 45,000 টাকা, আর এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $350। অ্যান্ড সেই প্রাইস রেঞ্জে এটা মাত্র 1080p 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারে। অ্যান্ড সেটা বুঝতে পারছি যে চিপসেট লিমিটেশনের জন্য, বাট স্টিল আমাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল, অ্যান্ড সেখানে এটা একটা লেট ডাউন ছিল অ্যাকর্ডিং টু প্রাইস। সো যদি আমরা ইন্টারনালসে যাই তাহলে ফোনটা আরেক দফা হতাশ করে এর অ্যাসোসির জন্য। এই ফোনটাতে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগন 695 উইথ দ্য প্রাইস ট্যাগ অফ 45,000 টাকা। সো গেম খেলেছিলাম কয়েকটা, যেমন কল অফ ডিউটি মোবাইল, পাবজি, অ্যাপেক্স লেজেন্ড। কল অফ ডিউটি মোবাইল সর্বোচ্চ ভেরি হাই অ্যান্ড ভেরি হাই ফ্রেম রেটে খেলা যায়, আর তাতেই 50 থেকে 55 fps দিয়েছিল। পাবজির ক্ষেত্রে সেটা হয় HD উইথ হাই ফ্রেম রেট, আর এটার ক্ষেত্রে FPS ছিল 40 থেকে 45 fps এর মতো। আর অ্যাপেক্স লেজেন্ড আলট্রা এইচডিতে হাই ফ্রেম রেটসে চলে, যেখানে ফ্রেম রেট ছিল 45 থেকে 40 fps এর মতো। গেমিং ছাড়াও ডে টু ডে কাজে বেশ ভালো সাপোর্ট দিয়েছে এটা। অ্যাপ ওপেনিং, ক্লোজিং এগুলো একদম ঠিকঠাক। 15 মিনিটের স্ট্রেস টেস্টে এটা 75% পর্যন্ত পারফরমেন্স সাস্টেন করতে পারে, আর মাল্টিটাস্কিংও মোটামুটি ভালোই ছিল। আমাদের হাতের ভ্যারিয়েন্টটা ছিল 8/256 GB, সাথে 5 GB পর্যন্ত এক্সপ্যান্ডের সুযোগ। যদিও এটা কতটুকু কাজে লাগে সেটা আমাদের সবারই জানা। আর স্টোরেজ ভ্যারিয়েন্টটা কোন টাইপের এটা আমরা কোথাও ঘেটে কোনো প্রকার তথ্য পাই নাই যে UFS আদৌ দিছে কিনা, দিলে কোন ভার্সনটা দিছে। সো ওভারঅল প্রাইস টাইস সব কিছু বাদ দিয়ে যদি আমরা 695কে 695-এর জন্য জাজ করি, তাহলে 695-এর পারফরমেন্স যেমন দেওয়ার কথা ছিল তেমনই দিছে, আমরা কোনো অবাক হইনি। কিন্তু 45,000 টাকা প্রাইস ট্যাগে যখন আমরা একটা স্ন্যাপড্রাগন 695 পাবো, সেটা খুবই স্যাড। কারণ 45,000 টাকা যখন মানুষ একটা স্মার্টফোনের জন্য ব্যয় করবে, তখন তার এক্সপেকটেশন আরও বেশি হাই থাকবে। অ্যান্ড সেখানে 695 জাস্ট টাইপের একটা অবস্থা। হার্ডওয়্যার নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো এর কানেক্টিভিটিটাও একটু মেনশন করার মতো একটা বিষয়। কানেক্টিভিটির ক্ষেত্রে এটাতে 5G আছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। তবে এখানে ঠিক কোন 5G ব্যান্ড বা কয়টা 5G ব্যান্ড ইউজ করা হয়েছে সেটা কোথাও স্পেসিফাইড না, এবং সেটা আদৌ বাংলাদেশে কাজ করবে কিনা সেটাও আমরা শিওর হইতে পারতেছি না। আবার একটা ইস্যু খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এর ওয়াইফাই স্পিড তুলনামূলক স্লো ছিল। পাশাপাশি বেশ কিছু ফোনের সাথে টেস্ট করেছি, যেখানে অনর ডিভাইসটা 30 to 40%-এর মতো কম ওয়াইফাই স্পিড পাচ্ছিল। অ্যান্ড এটা বেশ ইনস্ট্যান্ট খেয়াল করা যায়, আর এই ডিভাইসটা কিছুটা হলেও প্যারা দেয় এই জায়গাতে। আচ্ছা, তো লম্বা ভিডিও শেষের দিকে কনক্লুশনটা নিই। এই ফোনটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $350।
অ্যান্ড বাংলাদেশে এটা আসার পর দাম হয়ে গেছে ম্যাজিক্যালভাবে 45,000 টাকা। সো 45,000 টাকা আমাদের দেশের কনটেক্সটে যখন একটা কাস্টমার খরচ করবে তখন সে অ্যাটলিস্ট 778G বা এর থেকে বেটার কিছু ডিজার্ভ করবে বা এক্সপেক্ট করবে। সেখানে আমরা পাচ্ছি 695, যেটা আসলে খুব বেশি আনজাস্টিফাইড। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে এই ফোনটারে খুব বেশি ওভার প্রাইস একটা ডিভাইস মনে হচ্ছে, যেটা খুব একটা যুক্তিতে পড়তেছে না। বাট তাও আমি প্রাইসটা মানতাম যদি অ্যাটলিস্ট ক্যামেরাতে তারা মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো লেভেলে ইম্প্রুভমেন্ট দেখাতে পারতো, তাহলে মানতে পারতাম যে আচ্ছা স্পেক্সটা খুব বেশি একটা জোস না, বাট ক্যামেরাতে খুবই স্ট্রং। অ্যান্ড এই ফোনটা সেটাও ডেলিভার করতে পারতেছে না। কিন্তু আমার কথা হচ্ছে অনর মার্কেটে খুবই কম্পারেটিভ ডিভাইস আগে প্রডিউস করতো, অ্যান্ড এখন যেহেতু তারা মার্কেটে ব্যাক করছে এটা খুবই একটা গ্ল্যাড একটা ব্যাপার। কিন্তু যদি প্রডিউস করা ডিভাইসের অবস্থা এরকম হয় তাহলে আসলে মার্কেটে ব্যাক করে খুব একটা লাভ নাই, কারণ মার্কেটটা অলরেডি খুবই কম্পারেটিভ আর আদার্স ব্র্যান্ডরা খুব ভালো ভালো ডিভাইস মার্কেট নিয়ে আসতেছে। সো এই প্রোডাক্ট এই প্রাইসিংয়ে একটু সাইড হয়ে যাবে অনরের জন্য। আশা করি আমরা অনরের থেকে আরও কিছু এক্সাইটিং ইনোভেটিভ কিছু দেখতে পারবো, যেমনটা বললাম আর কি, অনর ক্যান বি দ্য নেক্সট হুয়াওয়ে। কিন্তু অনর হুয়াওয়ে হইতে পারুক আর না পারুক, একটা জিনিস কিন্তু আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবেন। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে গুঁতো দিয়ে রাখেন যেন নিত্য নতুন আপডেটগুলো আপনারা মিস না করেন, ভিডিও আসার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।